সময়সীমা ঘোষণার পরও নির্বাচন নিয়ে শঙ্কা, সংস্কারের ভিন্ন দাবিতে অনড় রাজনৈতিক দলগুলো। বিচার এবং সংস্কার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করতে আমাদের আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করতে চাই ডক্টর ইউনূসের মতো স্ট্যাচারের মানুষ কথার বরখলাপ করে এই ক্ষমতার জন্য, তাহলে তো উনি আন্তর্জাতিকভাবে মানুষের কাছে দীক্ষিত হন। সাদা পাথরের মতোই লুটপাট, অব্যবস্থাপনায় বিপন্ন নদী, পাহাড়, বন। পর্যটন কেন্দ্রের মাদকের বিস্তারে ঝুঁকি। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে 4 বন্ধু, প্রাইভেট কার চাপায় প্রাণ গেল 3 জনের। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। সচেতন না হলে সামনের দিন আরও ভীতির শঙ্কা বিশেষজ্ঞদের। এবং ফিক্সিং ঠেকাতে জেল জরিমানার পরামর্শ সাবেক ক্রিকেটারদের। আইসিসির বাইরে নিজস্ব আইন ব্যবস্থার জারি দাবি। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। সময়সীমা ঘোষণার পরও নির্বাচন নিয়ে শঙ্কা কাটছে না। বড় রাজনৈতিক দলগুলো স্ব ভিন্ন দাবিতে অনড়। এদিকে নির্বাচনের আগে সংস্কার ও বিচারকে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি করলেও তা নিয়ে প্রশ্ন রয়েছে। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে। নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের ঘোষণা ও উপদেষ্টা পরিষদের নিয়মিত আশ্বাসের পরও শঙ্কা কাটছে না নির্বাচনকে ঘিরে। বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মৌলিক বিষয়ে একমত হতে না পারার সঙ্গে কিছুটা অস্বস্তির কারণ প্রধান উপদেষ্টার বক্তব্য। সম্প্রতি একটি বিদেশি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার পুরনো সমস্যাগুলো ফিরে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের পরও নির্বাচন যথাসময়েই হবে বলে বিশ্বাস করে বিএনপি। তবে জামাত ও এনসিপির সংস্কার ও বিচার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর না করার হুঁশিয়ারি ভাবাচ্ছে বিএনপিকে। এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গণপরিষদের গুরুত্ব বুঝলেও তাদের দলের নেতারা বুঝেন না। ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী গণপরিষদই একমাত্র সমাধান বলে মনে করেন তিনি। উনি বলেছিলেন যে পরবর্তী নির্বাচন হবে একই সাথে গণপরিষদ এবং পার্লামেন্ট। অবশ্যই আমাদেরকে গণপরিষদে যেতে হবে এবং এটা গণভোটে রেফারেন্ডাম নিয়ে মানুষের মতামত নিয়ে এইটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলে আদালত তো নয়, ভবিষ্যতে কোনো পার্লামেন্টে এটা বাতিল করার ক্ষমতা রাখবে না। জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ আখ্যা দিয়ে জুলাই সনদের আইনগত ভিত্তি অন্তর্বর্তী সরকারকেই দিয়ে যাবার জোর দাবি জানান। বিএনপি একমত না হলে গণভোটের মাধ্যমেই ফয়সালা করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়াও জুলাই সনদ ইস্যুতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে ফের বসতে আগ্রহী জামায়াতে ইসলামী। একটা ইলেকশন হবে, যে ইলেকশনে আরেকটি ফ্যাসিবাদকে এনে দিবে এবং সেই ফ্যাসিবাদ 2 বছর পরে তারা আইনগত ভিত্তি দিবে, এই ধরনের কোনো বক্তব্যের সাথে দেশের জনগণ একমত নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা, বিশেষ করে বিচার এবং সংস্কার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করতে আমাদের আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বড় দল হিসেবে বিএনপি অন্যদের দাবি না মানলে কারো কিছু করার নেই। জামায়াতের গণভোটের দাবিকে আমলে নিচ্ছে না জানিয়ে জনগণ কি চায় সেটি এনসিপিকে বোঝার আহ্বান জানান তিনি। সবশেষ কথা, জনগণ কি চায়? জনগণ ভোট চায়, এই বিষয়ে তাদের রাখতে হবে। এখনো যদি আমরা সব করে যাই আর আমরা যদি মেজরিটি হই, আপনি মানিয়ে তা কি করতে পারবে? আমি তোরে দেখতে পাই না, নাক কাটে যাত্রা ভঙ্গ করবো, সেটা আর একটা সংকট। তারা ওইটাই চেষ্টা করছে আর কি। কিন্তু এই দেশে নির্বাচন দরকার,
এই দেশে যারা যে ভয় পাচ্ছে আওয়ামী লীগকে, তারা নিজেরাই আওয়ামী লীগকে আমন্ত্রণও জানায় নিয়ে আসতেছে। আমি বিশ্বাস করতে চাই ডক্টর ইউনূসের মতো স্ট্যাচারের মানুষ কথার বরখলাপ করে এই ক্ষমতার জন্য, তাহলে তো উনি আন্তর্জাতিকভাবে মানুষের কাছে দীক্ষিত হবেন। গণপরিষদ বা গণভোটের প্রতি বিশেষ কোনো আগ্রহ না দেখালেও অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে সংস্কার ও বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই বাস্তবতায় সমঝোতার পথ কি হবে তা নিয়ে দ্বিধায় রয়েছে সবকটি পক্ষ, যা এখনও নির্বাচনের অনিশ্চয়তার ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষকরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। বাংলাদেশের প্রকৃতি একসময় ছিল পাহাড়ের সবুজ, সাগরের নীল আর বনের গভীরতায় ভরপুর সৌন্দর্যের প্রতীক। কিন্তু লুটপাট আর অব্যবস্থাপনায় সেই সৌন্দর্য দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। ভোলাগঞ্জের সাদা পাথর পরিণত হয়েছে মরুভূমিতে, দূষণে হাঁপাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, আর শালবনে জ্বলছে আগুন। হুমকির মুখে শুধু প্রকৃতি নয়, পর্যটনের ভবিষ্যতও। বাকিরা জানাচ্ছেন জুবায়ের প্রধান। স্বপ্নময় পাহাড়, নীল সমুদ্র আর সবুজ বনভূমি, এগুলোই বাংলাদেশের প্রকৃতি ও পর্যটনের মূল আকর্ষণ। এই সৌন্দর্যের উপরেই এখন নেমে এসেছে মানুষের নগ্ন হস্তক্ষেপ। সাদা পাথরের ভোলাগঞ্জ মরুভূমির মতোই নিস্তব্ধ। কক্সবাজারের সমুদ্র সৈকত হাঁপাচ্ছে দূষণে, আর শালবন উজাড় করে জ্বলছে দখলের অগ্নিশিখা। লোভ আর অব্যবস্থাপনায় নিঃশেষ হচ্ছে প্রকৃতি, হুমকির মুখে পর্যটনের ভবিষ্যৎও। আমাদের প্রাণ, প্রকৃতি, আমাদের পর্যটন, আমাদের মানুষের জীবন জীবিকা, সেখানে আমরা মানুষের গল্প যেমন দেখতে চাই, একটি নদী পাথরের গল্পও দেখতে চাই। দিনের পর দিন পাহাড় কেটে নদী খুঁড়ে লুটে নেওয়া হয়েছে পাথরের ভাণ্ডার। এই অপরিকল্পিত খনন কেবল প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে না, ঝুঁকিতে ফেলছে নদী, পাহাড় আর জীববৈচিত্র্যের পুরো বাস্তুতন্ত্র। এখন সাদা পাথর আস্তে আস্তে নাম হয়ে যাবে কালো পাথর। তাছাড়া আসলে আমরাই চোর, আমাদের সামনে থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। কেউর কথা মানতেছে না। এখন প্রশাসনে যদি এটার উপরে গুরুত্বপূর্ণ সহকারে দেখে, তাহলে এই সাদা পাথর ঐতিহ্যটা বালা থাকবা না, নষ্ট হয়ে যাব। শুধু ভোলাগঞ্জ নয়, মানুষের আগ্রাসী আচরণ থেকে রক্ষা পায়নি কক্সবাজার সমুদ্র সৈকত। কিছুদিন আগেও শহরের ময়লা পানি সরাসরি সমুদ্রে ফেলতে তৈরি করা হয়েছিল কৃত্রিম খাল। বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত এখন দূষণের চাপে হাঁপাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন স্বাস্থ্য, সাথে জেলে ও ব্যবসায়ীরাও। কিন্তু প্রকৃতি ও পর্যটনের সবচেয়ে ভয়াবহ আঘাত এসেছে শালবনে। অভিযোগ, দখল আর অবৈধ ব্যবসার স্বার্থে মানুষই লাগায় এই আগুন। বনে মানুষের অত্যাচার শুধু অগ্নিকাণ্ডেই থেমে নেই। অবৈধভাবে গাছ কেটে নেওয়ার মতো অভিযোগ পুরনো হলেও এখনও বহাল। প্রকৃতির এমন ক্ষয় কেবল সৌন্দর্যই নষ্ট করছে না, হুমকিতে ফেলছে মানুষের জীবিকা, নিরাপত্তা, এমনকি প্রাণও। তাই পর্যটন ও প্রকৃতির প্রতি রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ পরিবেশবিদদের। রাষ্ট্রকে আরও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, সাহসী হতে হবে, এবং অবশ্যই রাষ্ট্রকে তার যে আইন, তার যে বিচার ব্যবস্থা, তার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, শুধু মানুষ নয়, প্রাণ, প্রকৃতি, পরিবেশ সকলের জন্য। স্কোপ বন্ধ করে দিতে হবে যে এই বন প্রটেক্টেড বন বা এই নদী প্রটেক্টেড নদী, টাচ করা যাবে না। টাচ করতে গেলে সংসদ থেকে আইন চেঞ্জ করতে হবে। তাহলে আপনি যে জিনিসটা যে বললাম যে সরকার এই জায়গাতে যেতে চাচ্ছে না, কারণ আমলাদের বা সরকারের বা এই যে অলিগার্গের একটা শ্রেণী, এটা হলে তাদের সকল ইমিডিয়েট মানি মেকিংটা তাদের বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে সাদা পাথরের খনি, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আর সবুজ বন শুধু প্রকৃতিরই নয়, এগুলো পর্যটনেরও প্রাণ। কিন্তু অনিয়ন্ত্রিত দূষণ, শোষণ আর অগ্নিকাণ্ডের ফলে হারিয়ে যাচ্ছে এসব সম্পদ। প্রকৃতি ও পর্যটন এভাবে হারিয়ে যাওয়ার ফলে ক্ষতি শুধু দেশের অর্থনীতিরই হচ্ছে না, সেই সাথে হারিয়ে যাচ্ছে দেশের পরিচিতিও। তাই এখনই প্রয়োজন কঠোর আইন প্রয়োগ এবং টেকসই ব্যবস্থাপনা। প্রকৃতি ও পর্যটনের প্রতি গুরুত্ব না দিলে একদিন রাষ্ট্রই হয়ে উঠবে বসবাসের অযোগ্য, সেই সাথে বিলীন হবে পর্যটনের অপার সম্ভাবনা।
জুবায়ের প্রধান, এখন। সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন কেন্দ্রগুলোতে হাত বাড়ালেই মিলছে সব ধরনের মাদক। এইসব মাদকের বেশিরভাগ ক্রেতা হাওড়ের হাউস বোটে ঘুরতে আসা তরুণ তরুণীরা। বাড়তি টাকায় লোভে সীমান্ত দিয়ে আসা মাদক বহন করছে কম বয়সীরা। এতে পর্যটন এলাকায় মাদকাসক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিস্তারিত লিপসন আহমেদের প্রতিবেদনে। দেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে পরিচিত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর পর্যটকদের উপস্থিতিতে জমজমাট পর্যটন কেন্দ্র। জনসমাগম বেড়ে যাওয়ায় হাওরে তুলনামূলক কমেছে অতিথি পাখি। আগের মতো মিলছে না মাছ, তবে পর্যটকের সংখ্যা বাড়াই ঘটেছে মাদকের বিস্তার। সম্প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে এক তরুণী মদের বোতল হাতে রিলস ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে স্পষ্ট হয় হাওরে মাদকের সহজলভ্যতা। তাহিরপুরের সীমান্তবর্তী পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওর, বাড়িকাটিলা, নীলাদ্রি লেক, লাকমাছড়া এলাকায় এমন ঘটনার প্রমাণ মেলে। চোখে পড়ে শিশু ও তরুণরা বাড়তি টাকার বিনিময়ে বিভিন্ন ব্র্যান্ডের মাদক বহন করছে। রাতের দৃশ্য আরও ভয়ঙ্কর। নীলাদ্রি লেক সহ পর্যটন কেন্দ্রে থাকা হাউসবোটগুলো মাদকের অভয়াশ্রমে পরিণত হয়েছে। হাওরে মাদকের মোড়ক ফেলাই দূষিত হচ্ছে পানি। প্রথমে একটা ডেম ডেট করে রেখা, তারপর তারা খাইতে খাইতে দেখা যাচ্ছে ইয়াবা সহকারে খাইতেছে। 12টি নির্দেশনা জারি করা হয়েছে পর্যটকদের উদ্দেশ্যে বা হাউসবোট মালিকদের উদ্দেশ্যে সবার ক্ষেত্রে। সেটির বাস্তবায়ন যাতে হয় এজন্য প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। মদ এবং অন্যান্য ধরনের বহিরাগত যে মাদকের বিচরণ হচ্ছে সেগুলো আশঙ্কাজনক। বিষয়টি স্বীকার করে পুলিশের কর্মকর্তা জানান, টাঙ্গুয়ার হাওরে মাদক নির্মূল করতে পুলিশ, জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তর নিয়মিত কাজ করছে। এই বিষয়ে আমরা নিয়মিত পুলিশ কাজ করছে। এর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও গুরুত্ব দিয়ে দেখছেন বিষয়টা। আর জেলা প্রশাসন নিয়মিত আমাদের সহায়তা নিচ্ছেন, মোবাইল কোর্ট হচ্ছে। এই ব্যাপারে আমরা সবাই সতর্ক আছি। টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় হাউসবোটগুলোতে নিয়মিত তল্লাশি সহ নজরদারি বাড়ানোর দাবি সুনামগঞ্জবাসী। এখন সুনামগঞ্জ। ঢাকা মাও এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদি খানে প্রাইভেট কার চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার রাত 11টার দিকে মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্প গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আওলাদ হোসেন, হাবিল ও কাইয়ুম। শ্রীনগর থেকে কাজ শেষে 4 বন্ধু একসাথে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শ্রীনগর থেকে নিমতলায় যাওয়ার পথে বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে পড়ে যায় মোটরসাইকেলটি। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয় আওলাদ হোসেন ও হাবিল। আর স্থানীয়রা কাইয়ুম ও ইমনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। আর ইমনের অবস্থা গুরুতর হয়, তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এর আগে গতকাল সকালেও এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরের দ্রুতগতির প্রাইভেট কার উল্টে নিহত হয় 3 জন। খুলনার ভৈরব নদীতে ট্রলার থেকে পড়ে 3 যাত্রী নিখোঁজের 11 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি। তবে বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। এ নিয়ে বিস্তারিত জানাতে ভৈরব নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, উদ্ধার অভিযান চলছে কিনা জানাবেন এবং যারা নিখোঁজ রয়েছেন তাদের পরিচয় জানতে পেরেছেন কিনা? সাহাব, উদ্ধার অভিযান জোরে সোরে চলছে। কোস্টগার্ড, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস 3টে বাহিনী কিন্তু সকাল থেকে 10 কিলোমিটার এলাকা জুড়ে তারা তাদের উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন এবং একের পর এক বিভিন্ন স্থানে তারা তাদের ডুবুরি দলকে নামাচ্ছেন এবং সেই ডুবুরি দল খোঁজ করার চেষ্টা করছেন যে আসলে নিখোঁজ যারা হয়েছেন 3 জন, যে 3 জনের পরিবার থেকে তারা অভিযোগ করেছেন যে তাদের 3 জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে শুধুমাত্র একজনের পরিচয় পাওয়া গেছে। এরপর বাকি 2 জনের
দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। একজনের যে পরিচয় পাওয়া গেছে তার নাম আকাশ, 17 বছর বয়স। সে খুলনা নগরীর একটি চশমার দোকানে চাকরি করত। সে নিখোঁজ হয়ে যাওয়ার পরপরই তাকে খোঁজার চেষ্টা করা হয়েছে এবং স্থানীয়ভাবে অনেকেই তার এলাকাবাসী তারা চেষ্টা করেছেন যে তাকে খুঁজে পাওয়া যায় কিনা। তবে এখানকার ডুবুরি দল যারা কাজ করছেন বা বাহিনী যারা কাজ করছেন তারা কিন্তু আমাদেরকে একটা কথা জানিয়েছেন যে এই যে স্থানে ধাক্কা লেগে ট্রলার এবং ফেরিতে ধাক্কা লেগে পড়ে যায় যে যাত্রী 3 জন, তারা কিন্তু যারা পড়ে গেছে তারা কিন্তু এই স্থানে নাই। এটি পানির স্রোতে দূরে সামনে অথবা পিছনে তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে, কারণ তখন জোয়ার ছিল। সেই জোয়ারের সকালে যখন ভাটা হয়েছে ভোরবেলা সেটি বিপরীত দিকে টেনে নিয়ে যাওয়া হয়ে চলে গেছে বলে তারা ধারণা করছে এবং একটা নির্দিষ্ট সময়ে এই লাশগুলো কিন্তু ভেসে উঠবে যদি 3 জন নিখোঁজ হয়ে থাকে বা 1 জন নিখোঁজ হয়ে থাকে। তো সব মিলিয়ে এখানে উদ্ধার তৎপরতা, যেটি আমরা এখানকার মানুষের সাথে কথা বলেছি, তারা কিন্তু মাঝরাত থেকেই এই উদ্ধার তৎপরতার কাজে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি স্থানীয়রা এখনো পর্যন্ত তারাও ট্রলার যোগে আত্মীয় স্বজন তারা চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে এই লাশটি কোনোভাবে উদ্ধার করা সম্ভব হয় কিনা। তবে আমরা এখানে যে অবস্থা আমরা দেখেছি যে পানির চাপ রয়েছে, বৈরী আবহাওয়া ছিল, সকাল থেকে এই কাজগুলোতে আসলে ব্যাহত হচ্ছিল। আমরা এখানকার দেখেছি যে মূলত দুর্ঘটনার কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এখানে অতিরিক্ত যাত্রী বোঝাই করে ট্রলার পারাপার হয়ে থাকে এবং যে কারণে যাত্রীরা ঝুঁকি নিয়ে আসলে এই নদী ফেরি পারাপার হয়। এটি একটি জনবহুল ফেরিঘাট। খুলনার জেলখানার যে ফেরিঘাট ভৈরব নদীর যে ঘাটটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে এই ফেরি চলাচলের পরও অনেক যাত্রী কিন্তু ট্রলারে পারাপার হয়। সব মিলিয়ে এখানকার উদ্ধার তৎপরতা সেটি চলছে এবং এই উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে বলে এখানকার যতক্ষণ পর্যন্ত লাশের সন্ধান না পাওয়া যায় এখানকার যারা দায়িত্ব রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে সাহাব, এই ছিল খুলনার ভৈরব নদীর পাড় থেকে গতকাল যে দুর্ঘটনায় 3 জন নিখোঁজ হয়েছে তার সর্বশেষ খবর। খুলনার ভৈরব নদীতে 3 জন নিখোঁজ ঘটনার বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। রাজধানীর বাজারে বাড়ছে সবজির দাম। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টির প্রভাবে সরবরাহ কমে দাম বেড়েছে কয়েক গুণ। এদিকে চট্টগ্রামেও 10 দিনের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। এছাড়া চট্টগ্রামের নগরের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। শুরুতেই জানবো রাজধানীর খবর। লগ্ন, সবজির দরদাম কেমন সেটা জানাবেন এবং কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত বলবেন। See probably political. এখানকার যে আবহাওয়া সেটি পরিবর্তিত হচ্ছে এবং যতই বৃষ্টি হচ্ছে ততই কিন্তু খুচরা বাজারে যে সবজির দাম রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমরা সকাল থেকেই আছি, যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, তাই ব্যস্তনগরে যারা মানুষজন রয়েছেন আজকের দিনটাকে বেছে নিয়েছেন বাজার করার জন্য, কাঁচা যে সবজি রয়েছে সেগুলো কেনার জন্য, এবং তারা কিন্তু অভিযোগ করছেন যে দাম স্বাভাবিকের চেয়ে বেশি। শুধুমাত্র মিষ্টি কুমড়া এবং লাউ বাদে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেখানে কিন্তু যে দাম রয়েছে সেটি কিন্তু অনেকাংশেই বেড়ে গেছে। বিশেষ করে আমি যদি বলতে চাই যে বেগুন আসলে 70 থেকে 80 টাকা বা 60 টাকাও বিক্রি হতো, সেই বেগুন কিন্তু ক্ষেত্র বিশেষে থেমে 170 টাকা পর্যন্ত দাম হাঁকানোর অভিযোগ আমরা পেয়েছি। পটলের দাম আমরা স্বাভাবিকভাবে জানি যে পটলের দাম হচ্ছে 60-70 টাকার মধ্যেই থেকে যায়, সেই পটলও কিন্তু 80 থেকে 90 টাকা পর্যন্ত দাম হাঁকানো হচ্ছে। কচুরলতি থেকে শুরু করে অন্যান্য সবজির দামও বেড়ে গেছে। তবে পেঁপের দাম এই মুহূর্তে কিছুটা স্থিতিশীল রয়েছে বলে আমরা জেনেছি এবং তারা বলছেন যে আসলে পেঁপের সরবরাহ প্রতুলতা থাকার জন্যই মূলত এই কাহিনীটা হচ্ছে এবং এই বিষয়টি হচ্ছে। এবং একই সাথে কিন্তু আমরা আরও একটি বিষয় দেখতে পাচ্ছি যে অন্যান্য ধুন্দল সহ যে অন্যান্য সবজিগুলো রয়েছে এই সবজিগুলোতে মোটামুটি যে দাম রয়েছে সেটিও কিন্তু আসলে 100 ছুঁই, অর্থাৎ বেশিরভাগ সবজি কিন্তু 100-র উপরে বিক্রি হচ্ছে। এবং এছাড়া যদি আমি অন্যান্য সবজির কথা বলি, গাজরের দাম কিন্তু আজকে প্রায় 1.5 শতাধিক দাম হাঁকাচ্ছে, অর্থাৎ 150-র উপরে অবস্থান করছে। এবং একই সাথে যদি বলতে চাই যে অন্যান্য যে সবজি রয়েছে বিশেষ করে করল্লা বা অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে কোনো অংশেই আসলে 90 বা 100-র নিচে না বলে আমরা জানতে পেরেছি। মূলত আসলে ক্রেতারা যারা বলছেন তারা বলছেন যে তাদের একটা নাভিশ্বাস মুহূর্ত তৈরি হয়ে যাচ্ছে, কেননা স্বাভাবিকভাবেই হচ্ছে বৃষ্টির অজুহাতে তারা যখন দাম বাড়াচ্ছে সেটি আসলে দিন শেষে তাদের যে ভোগান্তির জায়গা রয়েছে সেই ভোগান্তির জায়গায় কিন্তু আসলে একটা বাধা বা বিপত্তি তৈরি করছে। তো সাহেব, এই ছিল রাজধানী কারওয়ান বাজার থেকে সর্বশেষ।
চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ফয়সাল করিম। এবারে যেতে চাই আপনার কাছে। ফয়সাল, বাজারে বেশ কিছুদিন ধরেই সবজির দাম বাড়তি এবং কোন কোন সবজির দাম বেড়েছে এবং কি অবস্থা বাজারে সেটা নিয়ে বিস্তারিত জানাবেন। সাহেব, আমরা যেটি দেখেছিলাম সবজির বাজার দীর্ঘদিন ধরেই স্বস্তি দিয়েছিল, তবে বৃষ্টি যে থেমে থেমে হচ্ছে এবং সরবরাহ যে সমস্যা হচ্ছে সেই সরবরাহের কারণেই চট্টগ্রামের বাজারগুলোতে সবজির দাম আমরা দেখেছি গত প্রায় 20 দিন আগে থেকেই এক ধরনের উঠানামা করছে এবং বেশ কিছু সবজির দাম 100 টাকার উপরে গিয়ে ঠেকেছে, যেটি 10 থেকে 15 দিন আগেও ছিল 60 থেকে 70 টাকা। সেই সবজি এখন বিক্রি হচ্ছে 120 টাকার মতো। যদি আমরা বলি যে বেগুনের দাম কিন্তু 1 মাস আগে ছিল 60 থেকে 70 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 120 টাকায়। তিত করলার দামও কিন্তু বেড়েছে এবং এটি বিক্রি হচ্ছে 120 টাকা, যেটি 60 থেকে 70 টাকা ছিল। ছোট করলা যেটি, সেটিও কিন্তু একই দামে বিক্রি হচ্ছে প্রায় 100 টাকার উপরে, এবং ঝিঙে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, যেটি এখন দাম 100 টাকার মতো। এবং ফুলকপি, বাঁধাকপির মতো যেই সবজিগুলো আছে সেগুলো কিন্তু 100-150 টাকায় বিক্রি হচ্ছে। আমরা যেটি দেখেছি টমেটোর দামও কিন্তু বেড়েছে। টমেটো যেটা বিক্রি হচ্ছিল 80 টাকা, সেটি এখন কিন্তু 150 টাকায় বিক্রি হচ্ছে। এবং আরও কিছু সবজির দাম কিন্তু বেড়েছে। আমরা যেটি দেখেছি যে আসলে বাজারে যেসব নতুন সবজি আসছে, বিশেষ করে মূলা আসছে, শিম আসছে, সেগুলো কিন্তু অত্যাধিক দামে বিক্রি হচ্ছে। শিমের দাম আমরা দেখেছি 250 টাকা, এবং নতুন যে মূলাগুলো আসছে সেগুলো কিন্তু 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। আর পটলও আমরা দেখেছি, পটলের দাম 40 টাকা, সেটি কিন্তু কমে এসেছে, যেটি আগে ছিল 60 থেকে 70 টাকা। আর যেটি চাল কুমড়ো ছিল সেটির দামও কিন্তু কিছুটা কমের দিকে, এখন 40 থেকে 50 টাকার চাল কুমড়ো আমরা দেখেছি এখন বিক্রি হচ্ছে 30 টাকায়। আর লাউ, শশা, পেঁপে এইসব সবজি কিন্তু সহনীয় পর্যায়ে আছে, এবং কিছু কিছু সবজি 10 থেকে 5 টাকার মতো বেড়েছে কেজি প্রতি। এবং আমরা যেটি দেখি যে আসলে চট্টগ্রামের বাজারগুলোতে দীর্ঘদিন ধরে যে সবজির বাজারে স্বস্তি ছিল, সেই স্বস্তি আসলে এখন নেই। এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলে সেটা বোঝার চেষ্টা করেছি। তারা অভিযোগ করছেন যে আসলে সবজির দাম অনেকটাই লাগামহীন। বৃষ্টির অজুহাতে কেউ কেউ সবজির দাম বাড়াচ্ছেন, এবং আমরা আড়তগুলোতেও দেখেছি যে অনেক সবজির দাম কিন্তু বাড়তি দামে কিনে এনে খুচরা বাজারে তাদের বিক্রি করতে হচ্ছে। এক্ষেত্রে ক্রেতারা বলছেন যে আসলে এই যে বৃষ্টির অজুহাতে যে সবজির দাম বাড়ানোর যেই একটা প্রবণতা শুরু হয়েছে গত কয়েকদিন ধরে, সেটির সুযোগে কিন্তু অনেক ব্যবসায়ী বাড়তি দাম হাঁকছেন, এবং তারা বলছেন যে আসলে এই ক্ষেত্রে বাজার মনিটরিংয়ের যে বিষয়গুলো বা আড়তগুলোতে যেই মনিটরিংয়ের বিষয়গুলো তদারকির প্রয়োজন আছে, সেগুলো যাতে সরকার করে থাকে। নিম্নচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় বিরাজ করছে গুমোট আবহাওয়া। বৈরী আবহাওয়ার কারণে পায়রা সহ দেশের সকল সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানাতে কুয়াকাটা মানিক নদের পাড় থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, এখন কেমন দেখছেন আবহাওয়া এবং এমন পরিস্থিতি আরও কতদিন থাকতে পারে বলে মনে করছেন? সাহাব, আপনি জানেন যে এখন কিন্তু মণি অমাবস্যার তিথি চলছে। এই তিথিতে কিন্তু বঙ্গোপসাগর সহ নদ নদীর পানি ফুসে ওঠে। গতকাল থেকেই কিন্তু নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 3-4 ফুট বৃদ্ধি পেয়েছে, নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে পূবালি বাতাসের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্র ও নদ নদীর পানি আরও ফুসে ওঠে, এবং এতে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সকল মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য মৎস্যবন্দর আলিপুর মহিপুরের শিববাড়িয়া আশ্রয়ে রয়েছে। কিন্তু এখন যে বৈরী আবহাওয়া চলছে, এটি আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে বলে এখানকার আবহাওয়াবিদ যারা রয়েছেন তারা আমাদেরকে নিশ্চিত করেছে। তো আরও জানিয়ে রাখি যে আজকে দিনভর এরকম মেঘাচ্ছন্ন পরিবেশ বিরাজ করতে পারে। একই সঙ্গে মেঘে মেঘে ভারী ও মাঝারি এবং কিংবা কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, আর দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে এমনটি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে এই মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং মেঘমালা সক্রিয় থাকার কারণেই কিন্তু উপকূলীয় অঞ্চলে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কার কথা তারা জানিয়েছে। এছাড়া এখানকার যে নদ নদী সহ সমুদ্রে যে সকল নৌযান রয়েছে
সেগুলোকে সাবধানে উপকূলের কাছাকাছি চলাচলের জন্য নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এখানকার যে কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলেছি যে গতকালকে প্রায় সকাল 6টা থেকে আজকেও সকাল 6টা পর্যন্ত প্রায় 39 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কেউপাড়া আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছে। এছাড়া যে আরও 2-1 দিন এরকম বৃষ্টি স্নাত পরিবেশ বিরাজ করতে পারে বলে আবহাওয়াবিদরা আমাদের জানিয়েছে। এছাড়া যে এখানকার যে মৎস্য শিকারী যারা রয়েছেন তারা বলছেন প্রায় 1 সপ্তাহ পর্যন্ত তারা এখানে ঘাটেই অলস সময় কাটাচ্ছেন, এতে তাদের লোকসানের পরিমাণটা বাড়ছে। কেননা সাগর উত্তাল রয়েছে, তারা বঙ্গোপসাগরে মাছ শিকারে যেতে পারছেন না। সে কারণে কিন্তু মৎস্যবন্দর আলিপুর মহিপুরে বাণিজ্যিকভাবে একদম গতি হারিয়েছে এবং মাছের একটা সংকট দেখা দিয়েছে। তো এখন উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে আর 2-1 দিন অব্যাহত থাকতে পারে বলে শঙ্কার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে সবশেষ। বৈরী আবহাওয়া পরিস্থিতি জানাতে কুয়াকাটার আন্ধারমানিক নদের পাড় থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ। এদিকে চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে পদ্মার পানি। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি, এখনো তলিয়ে আছে ফসলি জমি, রাস্তাঘাট। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে বিভিন্ন রোগবালাই। এ নিয়ে আরও জানাতে শিবগঞ্জের পাকা ইউনিয়ন থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। সোহান, পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এখনো কি পরিমাণ ফসলি জমি পানিতে তলিয়ে আছে, বিস্তারিত জানাবেন। সাহাব, গত 20 দিনের বেশি সময় ধরে চাঁপাইনবাবগঞ্জের প্রায় 15,000 পরিবার আসলে পানিবন্দী হয়ে পড়েছেন। ইতিমধ্যে পদ্মার পানি কমেছে, আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন। এখন যে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে এটি মূলত বিপদসীমার 161 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেক্ষেত্রে নতুন করে আর বন্যার শঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যারা পানিবন্দী রয়েছেন তাদের মূলত খোঁজ খবর নিচ্ছেন, তদারকি করছেন, তাদের শুকনো খাবার বিতরণ করছেন। আমরা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছিলাম, সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে যেহেতু 15,000-এর বেশি পরিবার আসলে পানিবন্দী হয়ে পড়েছেন, বিভিন্ন জায়গায় তারা টিম গঠন করে চিকিৎসা দিচ্ছেন। এছাড়াও এখন মূলত যে পানি নেমে গেছে, আসলে অনেক পরিবার যেহেতু পানিবন্দী ছিল তারা বিভিন্ন সময় পানিতে ভিজে থেকেন, সেক্ষেত্রে কিছু চুলকানি কিংবা পচড়া ঘায়ের সম্ভাবনা দেখা দিয়েছে এবং কিছু বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন তাদের এই সকল রোগ বালাই হয়েছে এবং তারা সিভিল সার্জনের পরামর্শ মোতাবেক ওষুধ গ্রহণ করছেন, এতে সুস্থ হচ্ছেন। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, চাঁপাইনবাবগঞ্জের প্রায় 2,000 হেক্টর ফসলি জমি ইতিমধ্যে পানিতে তলিয়ে আছে। সে ফসলগুলো নষ্ট হচ্ছে, বিশেষ করে আউশ ধান। এই আউশ ধান সবচেয়ে বেশি নষ্ট হয়েছে বলে আমাদেরকে কৃষকরা জানিয়েছেন। কৃষকরা বলছেন এই যে বিভিন্ন ধরনের ফসল, পাট, এই আম গাছ সবগুলোর আসলে ক্ষতি হয়েছে। তবে যেহেতু আউশ ধানের মৌসুম চলছে, আউশ ধানের ক্ষতিটা সবচেয়ে বেশি। তো সাহাব, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জের বন্যা পরিস্থিতির বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সোহান মাহমুদ। বৃষ্টি বাড়ছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হারও। ইতোমধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন শতাধিক। বিশেষজ্ঞদের আশঙ্কা সামনের দিনগুলো হতে পারে আরও ভীতির। একই সাথে জলবায়ু পরিবর্তনের সাথে তাল মিলিয়ে মশক নিধনের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। রকিবুল্লাহ হাতের প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা সংকটের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন, খরা, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির মতো প্রাকৃতিক দুর্যোগের হানায় পড়ছে দেশ, যার প্রভাবে স্বাস্থ্য ঝুঁকিসহ বাড়ছে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব। সবচেয়ে ভয়াবহ এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর। এই রোগে কম বেশি সারা বছরই ঘটছে প্রাণহানি। সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম ধরা হলেও বর্তমানে বছর জুড়ে আক্রান্ত হচ্ছে মানুষ। আগে শুধু রাজধানী ঢাকা কেন্দ্রিক হলেও বর্তমানে দেশের সব জেলাতে ছড়িয়ে পড়েছে এডিস মশা। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গুর এমন লাগামহীন সংক্রমণের পেছনে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের দায় রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই এডিস মশাবাহিত রোগ এবং বাহকবাহিত রোগ বেড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব বাংলাদেশে, কারণ নিচু অঞ্চল বা ভাটি অঞ্চলের দেশ হওয়ার কারণে এই অঞ্চলে এর প্রভাবটা সবচেয়ে বেশি। এবছরও ডেঙ্গু আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী। আগস্টের প্রথম 12 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 4,000-এর বেশি রোগী।
মৃত্যু হয়েছে ২০ জনের। তবে কীটতত্ত্ববিদদের দাবি, ডেঙ্গুর পাশাপাশি মশাবাহিত আরেক রোগ চিকুনগুনিয়াও বাড়ছে। একজন রোগী যখন জ্বর নিয়ে যায় তখন তাকে ডেঙ্গু পরীক্ষা করা হয়, কিন্তু চিকুনগুনিয়া কিন্তু পরীক্ষা খুব বেশি করা হয় না, কারণ সব হাসপাতালগুলোতে চিকুনগুনিয়ার টেস্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণে কিট তাদের কাছে নেই। কিছু কিছু ল্যাবে সেটি আছে, পিসিআর করে চিকুনগুনিয়াটি শনাক্ত করা হয়, কিন্তু চিকুনগুনিয়ার কিটও ডেঙ্গুর পাশাপাশি সহজলভ্য হওয়া দরকার, যেন স্বল্প খরচে সরকারি হাসপাতালগুলোতে মানুষ চিকুনগুনিয়া আইডেন্টিফাই করতে পারে। অন্যান্য বছরের তুলনায় এবছর জ্বরে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। যারা জ্বর নিয়ে হাসপাতালে আসছেন তাদের ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া বা অন্যান্য ফ্লুর পরীক্ষা নিরীক্ষা করার কথা জানাচ্ছেন চিকিৎসকরা। প্রথমে আমরা শর্ট আউট করে ফেলছি যে ডেঙ্গু কিনা, এবং NaOC টেস্ট আমার নিজেই সিস্টার 5 মিনিটের মধ্যে একটা র্যাপিড কিট টেস্ট করতে পারছি। তো চিকুনগুনিয়াটা তো এইভাবে হচ্ছে না, আর চিকুনগুনিয়ার কারণে তো রোগীরা আমরা এত কমপ্লিকেশন ফেস করছি না, এই জন্য আমাদের চিকুনগুনিয়াটা আলাদা করে পরীক্ষা করছি না। চিকুনগুনিয়ার টেস্টটা শুধু ICDDRB-তে হচ্ছে, আর আমাদের IDCR-এ এগুলি একটু সময়েরও প্রয়োজন। যেহেতু এবার বর্ষা মৌসুমে বৃষ্টির পরিমাণ বেশি, তাই নগরবাসীকে অতিরিক্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একই সাথে শিশুদের জ্বর হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবার আহ্বান স্বাস্থ্য সংশ্লিষ্টদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। কুমিল্লায় গত বছরের বন্যায় বেহাল প্রায় ১৫০০ কিলোমিটার সড়ক, এখনও মেরামত হয়নি ক্ষতচিহ্ন। পিচ ঢালাই উঠে সৃষ্ট খানাখন্দ আর গর্তে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। শহরতলি থেকে প্রত্যন্ত গ্রাম, দুর্ভোগ ও ভোগান্তি নিত্যসঙ্গী জেলার ৬২ লাখ বাসিন্দার। LGED ও সওজ কর্তৃপক্ষ বলছে, বরাদ্দ সংকটে সংস্কার কাজ করা সম্ভব হচ্ছে না। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। কুমিল্লার শাসনগাছা ব্রাহ্মণপাড়া সড়ক শহরতলি, আদর্শ সদর, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার লাখো মানুষ প্রতিনিয়ত এই সড়ক ধরে যাতায়াত করেন, কিন্তু সড়কটির ভরাসার বুড়িচং সদর, খাড়াতাইয়া, পূর্ণমতি, ব্রাহ্মণপাড়া ঈদগাহ সহ 23 কিলোমিটার অংশ মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের কার্পেটিং ও ইট উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ ও বিশাল গর্তের। প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা। চলাচলে অনুপযোগী 23 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে ভোগান্তির শেষ নেই যাত্রী ও চালকদের। গর্তে ভরা সড়কটিতে অতিরিক্ত ভাড়ায়ও মেলে না পরিবহন, যে কোনো পণ্য পরিবহনেও গুনতে হচ্ছে বাড়তি খরচ। বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং কুমিল্লা সদর, এই 3 উপজেলার লোক এখান দিয়ে চলাফেরা করে। হাজার হাজার গাড়ি দৈনিক এই গাড়িতে পার হচ্ছে এবং বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ আহত হচ্ছে। এখন যে ভুগতেছি, যাতায়াতের সমস্যা হচ্ছে, মানুষ আসা যাওয়া করতে সমস্যা হচ্ছে, তারপর মানুষ হাঁটা চলাফেরা খুবই দুর্ভিক্ষ সমস্যা হচ্ছে। নিরাপত্তা না এখানে, কেননা ওই সাইডে গাড়ি এখানে ঢুকে দিচ্ছে না, কখন মানুষের অ্যাক্সিডেন্ট এটা কোনো ঠিক নেই। এক গাড়ি ইটলি আইসিরা এখান দিয়ে একটা কাতার মধ্যে ইটনি দেয়, এরপরে দেয় আর দিন এই সময় কাটিয়ে আর চলে যায়। আমরা চাই যে রাস্তাঘাট ভালো হোক, যে গাড়ি চলতে পারে, যানবাহন সুন্দর চলতে পারে। একই অবস্থা জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGEDর 1200 কিলোমিটার গ্রামীণ এবং সড়ক ও জনপথ বিভাগের 300 কিলোমিটার সহ প্রায় 1500 কিলোমিটার সড়কের খানাখন্দ আর গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। একটু ভালো ছিল, বন্যা হওয়া না, রাস্তাঘাট একদম ভেঙে চুরমার হয়ে আছে, এরপর আর কোনো কাজ কাম আর হয়নি। সবসময় একটা ভয় থাকে, আমরা যে চলাফেরা করি বাচ্চা নিয়ে বা আমরা নিজেরাও আছি গার্জিয়ানরা, এই রাস্তা 5-6 বছর ধরে এরকম নিজেরা মাটি ফেলাইয়া কোথাও ইটের কোনা দিয়া এই রাস্তা চলাচলের ব্যবস্থা করা হয়েছে, সরকারিভাবে কোনো কিছু করা হয় না। কর্তৃপক্ষ বলছে জেলায় সংস্কারযোগ্য সড়কের তুলনায় বরাদ্দ অপ্রতুল। LGED বলছে তাদের 1200 কিলোমিটার ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক মেরামতে প্রয়োজন 1000 কোটি টাকা। আর সড়ক বিভাগের দাবি, বছর ঘুরে বর্ষাকাল শেষ হলেও আসেনি বরাদ্দ। তবে দুর্বিষহ সড়কে জনদুর্ভোগ কমাতে চলছে ইট সুরকির অস্থায়ী মেরামত। আমাদের যে চাহিদা আছে তার মধ্যে মাত্র 25% মতো সরকারি টাকা পায় এই রাস্তাগুলো মেরামতের করার জন্য, কিন্তু আমাদের এই স্বল্প টাকার কারণে আমাদের ওই যে আসলে পুরা যে চাহিদা জেলার যে মেইনটেনেন্স নিড, এটা পূরণ করা আসলে সম্ভব হচ্ছে না। পার্মানেন্ট নেচারে কাজ না করা পর্যন্ত আসলে আপনারা ওই সুবিধাটা নিতে পারবেন না। 10টা প্যাকেজে আমাদের প্রোগ্রাম নেওয়া ছিল, 10টা প্যাকেজের মধ্যে আমরা 5টা মতো ওয়ার্ক অর্ডার দিতে পেরেছি এই সাম্প্রতিককালে, আর 5টার ওয়ার্ক অর্ডার আমরা এখনো দিতে পারিনি। এই সড়কগুলো এখন মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে।
কুমিল্লার শহরতলি থেকে প্রত্যন্ত গ্রামে দুর্ভোগ ও ভোগান্তিকে নিত্যসঙ্গী করা ৬২ লাখ বাসিন্দার দাবি দ্রুতই সংস্কার হোক বেহাল সড়ক। মাসুদ আলম, এখন, কুমিল্লা। সিলেটে পাথর লুটের ঘটনায় সাদা পাথর এলাকায় পরিদর্শন করছেন বিশেষ প্রতিনিধি দল। সঙ্গে আছেন সিলেটের নতুন জেলা প্রশাসক সারোয়ার আলম। এ নিয়ে আরও জানাতে সাদা পাথর এলাকা থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, কি বলছে প্রতিনিধি দল, বিস্তারিত জানাবেন। দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি সাদা পাথরে এবং সাদা পাথরে কিন্তু আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেও কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি সিনিয়র সচিব তিনি কিন্তু এসেছেন এবং এর পাশাপাশি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবও কিন্তু আজকে এখানে পরিদর্শনে এসেছেন। পাশাপাশি নবাগত জেলা প্রশাসক যিনি মোহাম্মদ সারোয়ার আলম তিনিও কিন্তু সাথে এসেছেন। বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারাই রয়েছেন সবাই কিন্তু আজকে এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা সাদা পাথর যে পাথর লুটের ঘটনা সেই ঘটনার পর্যবেক্ষণ নিজ চোখে দেখার জন্য কিন্তু আজকে এখানে এসেছেন এবং আমরা শুনেছি যে ব্যবস্থা নেওয়া হবে এবং কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও আমরা শুনছি এবং বিশেষ করে সিনিয়র সচিব মহোদয় কিন্তু এখানে বিশেষভাবে পরিদর্শন করে তাদেরকে কিছু নির্দেশনা দিচ্ছেন এবং আমরা জানতে পেরেছি যে গতকাল পর্যন্ত যে ঘটনাটি ঘটেছে গতকাল পর্যন্ত কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আরও জোরদারভাবে তারা পদক্ষেপ নিচ্ছে এবং তারা জানিয়েছেন যে আর একটি পাথরও যদি এখান থেকে সরানো হয় তবে কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রত্যেকটি ট্রাককে যারা সাদা পাথর লুটের সাথে জড়িত প্রত্যেককে জব্দ করা হচ্ছে। ক্রাশার মিলের সাথে যারা জড়িত তাদেরকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। বিশেষ করে নতুন জেলা প্রশাসক আসার পর থেকে কিন্তু যতটুক তোড়জোড় ছিল সেটি কিন্তু আরও বেড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকেই কিন্তু সেই সাদা পাথর নিয়ে এখন যে সচেতনতা ছিল সেটি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা এখানে এসে দেখেছি যে সিনিয়র সচিব যিনি মুখলেসুর রহমান তিনি কিন্তু বেশ ক্ষুব্ধতা প্রকাশ করেছেন যে কি জন্য এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলো বা কেন আগে থেকে এই ব্যবস্থাগুলো নেওয়া হলো না সেটি কিন্তু তিনি তলব করেছেন বা জানতে চেয়েছেন। তো সাদা পাথর পরিদর্শনে আসার পর যে পরিস্থিতি হয়তো বা সাংবাদিকদের সাথে আলাপ করলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। তবে এই পর্যন্ত ছিল সাদা পাথর পরিদর্শনের সবশেষ। এবারে আন্তর্জাতিক। 5.5 কোটির বেশি মার্কিন ভিসাধারীর রেকর্ড পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, ফিলিস্তিনের পক্ষে অবস্থান ইসরায়েল বিদেশ কিংবা আইন লঙ্ঘনের যে কোনো তথ্য পেলেই ভিসাধারীদের বিতাড়িত করা হবে। এ লক্ষ্যে খতিয়ে দেখা হবে সামাজিক যোগাযোগ মাধ্যম। এদিকে অপরাধ কমিয়ে আনতে রাজধানী ওয়াশিংটন ডিসির মতো বাকি অঞ্চলগুলোয় ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নাফি আরমান মননের প্রতিবেদন। অভিবাসীদের জন্য ল্যান্ড অফ অপরচুনিটি হিসেবে খ্যাত যুক্তরাষ্ট্র, তবে মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর পাল্টেছে পরিস্থিতি। কঠোর বিধিনিষেধের কারণে প্রতিনিয়তই হেনস্থার শিকার হচ্ছেন অবৈধ ও বৈধ অভিবাসীরা। জোরপূর্বক বিতাড়িতের তথ্যও মিলেছে। এবার এ তালিকায় যুক্ত হতে যাচ্ছেন মার্কিন ভিসাধারীরা। 5.5 কোটির বেশি মার্কিন ভিসাধারীর রেকর্ড পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা এপির প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আইন লঙ্ঘনের তথ্য পাওয়া গেলে ভিসাধারী ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে বলেও নিশ্চিত করা হয়। আইন লঙ্ঘনের মধ্যে রয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়া, অপরাধ চক্র কিংবা সন্ত্রাসবাদের সঙ্গে জড়ানো, জনসাধারণের জন্য হুমকিতে পরিণত হওয়া ও সন্ত্রাসী সংগঠনকে সমর্থন প্রদান। রেকর্ড পর্যালোচনার ক্ষেত্রে ভিসাধারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম খতিয়ে দেখা হবে, যাতে ফিলিস্তিনপন্থী ও ইসরায়েল বিরোধী ব্যক্তিদের ভিসা বাতিল অগ্রাধিকার দেয়া হবে। এর আগে বৃহস্পতিবার বাণিজ্যিক ট্রাক চালকদের ভিসা দেয়া স্থগিতের ঘোষণা দেন মার্কো রুবিও। বিদেশিদের জন্য মার্কিন ট্রাক চালকদের জীবিকা নষ্ট হচ্ছে বলে এক্স হ্যান্ডেলে দাবি করেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, চলতি বছর 4 লাখ নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে পারে ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যেই বাতিল করা হয়েছে 6,000 শিক্ষার্থীর ভিসা। এদিকে ওয়াশিংটন ডিসিতে অপরাধের বিরুদ্ধে ক্র্যাকডাউনকে সফল বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইউএস পার্ক পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শন শেষে মার্কিন প্রেসিডেন্ট জানান, ন্যাশনাল গার্ড সদস্যদের জন্য ওয়াশিংটন ডিসি এখন সুরক্ষিত। রাজধানীর মতো বাকি অঞ্চলগুলোয় একই পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। We're not playing games. We're going to make it safe. And we're going to then go on to other places. But we're going to stay here for a while. We want to make this absolutely perfect. It's our capital. পাবলিক সেফটি ইমার্জেন্সি জারির মাধ্যমে ন্যাশনাল গার্ড ও ফেডারেল এজেন্ট মোতায়েনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ওয়াশিংটন ডিসির বাসিন্দারা। স্থানীয় সময়ে বৃহস্পতিবার রাতে রাজধানীর বেশ কিছু সড়ক অবরোধ করেন কয়েকশো বিক্ষোভকারী। এ সময় ট্রাম্পের পদত্যাগের
দাবিও জানানো হয়। নাফি আরমান মনন, এখন বিশ্ব। খেলার প্রসঙ্গ, বিপিএল এর দুর্নীতি রোধ করতে শুধু নিষেধাজ্ঞা নয়, জেল জরিমানার বিধান রাখার পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আইসিসির নির্দেশনার বাইরে নিজস্ব আইনি ব্যবস্থার কথাও বলেছেন তিনি। সেই সাথে তুলে ধরেছেন বিপিএল এর সীমাবদ্ধতার কারণ। বিস্তারিত প্রতিবেদনে। ক্রিকেট বিশ্বের অন্যান্য দেশগুলোর ফ্র্যাঞ্চাইজিগুলো যেখানে নিজ নিজ দেশের নাম উজ্জ্বল করছে, সেখানে সময়ের সাথে সাথে বিপিএল এর প্রতিশব্দ হয়ে উঠেছে বদনাম। ফিক্সিং অনিয়মের অভিযোগে বিপিএল যেন দুর্নীতির অভয়ারণ্য। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের ভাষ্যমতে আর্থিকভাবে অবহেলিত হওয়ার কারণেই ক্রিকেটাররা ঝুঁকছেন ফিক্সিংয়ে। বিপিএল আমার কাছে মনে হয় বিগত বছরে লাস্ট 2-1 বছরে খুব খারাপ পর্যায়ে চলে গেছি। ব্র্যান্ডিং ভ্যালু আমরা হারিয়ে ফেলেছি, যে জায়গাটা খুবই বড় একটা বদনাম তৈরি হয়েছে। বিশেষ করে গত বছর, তার আগের বছর খুব একটা ক্লিয়ার খেলা হয়নি, যেটা খুবই মানুষের কাছে সন্দেহের তালিকায় চলে আসছে। আর্থিকভাবে কিন্তু অনেক লস। আমি কাছে মনে হয় এত বড় একটা ইভেন্ট, এত বড় দামি খেলা, প্লেয়াররা খুবই একদম স্বল্প পরিমাণ, অল্প, যারা বিশেষ করে সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে ফাইন্যান্সিয়ালি তারা খুবই নেগলেক্টেড আমার কাছে মনে হয়, যে লেভেলে খেলা হয়। তো ফলে তারা শর্টকাট পথটা খুঁজে নেয়। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকর তথ্য। শতাধিক সন্দেহভাজন ঘটনা আর দেশি বিদেশি মিলিয়ে একাধিক অভিযুক্ত ক্রিকেটারের সংখ্যা প্রকাশিত হয়েছে সেই খবরে। এমন বাঁধভাঙা দুর্নীতির স্রোত সামলাতে এবং প্রতিকার করতে অ্যান্টি করাপশন ইউনিটে পরিবর্তন চান খালেদ মাসুদ পাইলট। আপনার ড্রেসিং রুমে ইজি অবাধ যাতায়াত, হোটেলে অবাধ যাতায়াত, ড্রেসিং রুমে অবাধ যাতায়াত, এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে খুব টাইট করতে হবে, যেন একটা কাক পক্ষী না ঢুকতে পারে। যেগুলো নিয়ম আছে বিদেশি আইসিসিতে যেমন হয় ওয়ার্ল্ড কাপের সময়, ঠিক ওইরকম করতে হবে। আপনি এখনকার যুগে একটু ফাঁক মানে আপনি বেরিয়ে যাবে, তো সেই রকম প্ল্যান করতে হবে এবং তাদেরকে ফ্রিডম দিতে হবে, যেন কেউ ইন্টারফেয়ার করতে না পারে। তাদের রুলসটা যেন তারা একদম 100% ইমপ্লিমেন্ট করতে পারে, কোনো দলীয় কারণে যেন তারা প্রভাবিত না হতে পারে। দেশের সর্বোচ্চ স্তরের টুর্নামেন্টে সীমাবদ্ধতার কথা তুলে ধরার পাশাপাশি স্টেডিয়াম এলাকার আশেপাশের ছাদগুলোতে বেটিং চক্র নির্মূলে প্রশাসনিক ব্যবস্থার পক্ষপাতী পাইলট। আর জড়িত ক্রিকেটার কিংবা সংশ্লিষ্টদের রুখতে শুধু নিষেধাজ্ঞা নয়, জেল জরিমানার বিধানের দিকেও গুরুত্ব দিয়েছেন তিনি। কোনো একটা দূর থেকে ছাদে দিয়ে বাইনোকুলার দিয়ে আপনি খেলা দেখে, আপনি লাইভ খেলা দেখে আপনি ওখান থেকে আপনি কিছু করছেন, সেটা আমার কাছে মনে হয় আইনগত ব্যবস্থা করা উচিত। আইন নিয়ে যারা কাজ করেন, অ্যান্টি কারাপশনের আইসি রুলস আছে। আপনি যদি ম্যাচ পাঠান বা ফিক্সিং স্পট করেন বা যেটাই হোক, আপনি স্পট ফিক্সিং করেন, একটা অ্যান্টি কারাপশনের একটা বিভিন্ন রকম রুলস হচ্ছে যে আপনি এত ম্যাচ খেলতে পারবেন না, এতদিন বহিষ্কার থাকবেন। এটা ছাড়াও আমাদের দেশের আমার কাছে মনে হয় নিজস্ব একটা আইন করা উচিত। ক্রিকেট বোর্ডের ম্যাক্সিমাম পানিশমেন্টে যাওয়া উচিত। শুধুমাত্র 2 বছর আপনি সাসপেন্ড করলেন, 3 বছর সাসপেন্ড করলেন, তা না। এমন যেদি ফাইন্ডিংস পান যেটা আমাদের ক্রিকেটকে কলঙ্ক করবে, আপনি হয়তো আইনিভাবে বা সরকারের পক্ষ থেকে তাদের হয়তো ম্যাক্সিমাম যেন একটা ধরনের, আমি মনে করি যে জেল থাকা উচিত বা এরকম থাকা উচিত, যে না 5 বছর, 6 বছর, 7 বছর জেল, বিকজ তুমি আমার এই ডিপার্টমেন্টকে কলাপস করছো। ক্রিকেটের স্বার্থে স্বচ্ছ প্রক্রিয়া আর নিয়মিত অডিট চান খালেদ মাসুদ পাইলট। অবশ্য রাতারাতি অনিয়ম, সিন্ডিকেট কিংবা ফিক্সিং এর মতো ঘটনা দূর করা নিয়ে সন্দিহান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। কিন্তু আমি বলবো রাতারাতি কিন্তু কোনো জিনিস হবে না। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছি এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো আরেকবার। সময়সীমা ঘোষণার পরও নির্বাচন নিয়ে শঙ্কা, সংস্কারের ভিন্ন দাবিতে অনড় রাজনৈতিক দলগুলো। বিচার এবং সংস্কার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করতে আমাদের আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করতে চাই ডক্টর ইউনূসের মতো স্ট্যাচারের মানুষ কথার বরখলাপ করে এই ক্ষমতার জন্য, তাহলে তো উনি আন্তর্জাতিকভাবে মানুষের কাছে দীক্ষিত হন। সাদা পাথরের মতোই লুটপাট, অব্যবস্থাপনায় বিপন্ন নদী, পাহাড়, বন। পর্যটন কেন্দ্রে মাদকের বিস্তারে ঝুঁকি। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে 4 বন্ধু, প্রাইভেট কার চাপায় প্রাণ গেল 3 জনের। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার, সচেতন না হলে সামনের দিন আরও ভীতির শঙ্কা বিশেষজ্ঞদের। এবং ফিক্সিং ঠেকাতে জেল জরিমানার পরামর্শ সাবেক ক্রিকেটারদের, আইসিসির বাইরে নিজস্ব আইনি ব্যবস্থার দাবি।
এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।